আমাদের চিন্ময়েরটা অভিযোগ আসছিল, আমরা তদন্তে ছিল। সিস্টেমটা হচ্ছে তদন্ত করার সময় তাকে 3 মাসের জন্য মন্দির ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে। কি করেছিলেন তিনি? নৈতিক স্খলন যেটা আমরা বলে থাকি। যৌন নিপীড়নমূলক কোনো ঘটনা? হ্যাঁ, আমাদের চিন্ময়ের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল যা তদন্তনাধীন, এবং সাংবাদিক প্রশ্ন করছেন তিনি কি করেছেন, তখন তিনি উত্তর দিয়েছেন নৈতিক স্খলন, ভদ্রভাবে বলেছেন। আবার প্রশ্ন করেছেন এটা কি যৌন নিপীড়ন, তখন বলেছেন আমাদের চাইল্ড প্রোটেকশন টিম এই ব্যাপারে জবাব দিবে। চাইল্ড প্রোটেকশন টিম কি বলে আমরা সেটি শুনি। কিছু বাচ্চারা আমাদের কাছে অভিযোগ করেছে যে তাদের সাথে চিন্ময় কৃষ্ণ খারাপ ব্যবহার করছেন। কিছু শিশুর সাথে তিনি খারাপ ব্যবহার করেছেন, সেইখান থেকে 2 জন শিশুর বক্তব্য কিন্তু আমরা সরাসরি শুনবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আরেকজন তথ্যদাতার বক্তব্য আমরা পুরোপুরি শুনব, এবং তার ভিত্তিতেই আসলে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। চিন্ময় দাস একজন শিশু বলাৎকারকারী, শিশু নির্যাতনকারী, শিশুদেরকে, ছেলে এবং মেয়ে শিশুদেরকে যৌন নিপীড়নকারী। একটি তথ্য দিয়ে রাখি, সাংবাদিক ইলিয়াস হোসেন 6 বছর আগে খুব সাহসিকতার সঙ্গে ইসকনের ব্যাপারে তথ্য দিয়েছিলেন। তখন এই দেশের মানুষ বিশ্বাস করেনি। খালেদ মহিউদ্দিন, শাহেদ আলম, মির্জা ফখরুলরা তখন ইলিয়াস হোসেনকে হটকারী বলেছিলেন। আসলে তার অভিযোগগুলো সত্য ছিল। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন 6 বছর আগে যেগুলো বলেছে সেই তথ্যগুলো এখন সঠিক। আসুন আমরা মির্জা ফখরুল, মহিউদ্দিন, খালেদ মহিউদ্দিন, শাহেদ আলম এরা কেন ইসকনের পক্ষে এত বেশি করে, পরবর্তী ভিডিওতে তথ্য প্রমাণ সহ আপনাদেরকে বলবো। আসুন আমরা 2 জন যৌন নিপীড়নকারী, বলাৎকার করা শিশুর বক্তব্য তাদের মুখ থেকে শুনি, এবং একজন সাক্ষীর কথা সরাসরি তাদের মুখ থেকে শুনি। মনোযোগ দিয়ে শুনবেন, একই সাথে জানাবেন পরবর্তী ভিডিও দেখতে আপনারা কতটা আগ্রহী। অনেক ভালো কিছু শিখতেছি, আমার মা বাবা অনেক আশা করে পাঠাইছে, কিন্তু আমাকে এখানে কোনো কুসংস্কার শিখাচ্ছে। দিনের পর দিন বেড়াইতে সেবা করায়, আর রাত্রে হলে বরফুটাকে ম্যাচ করায়, কি বলে আমাদেরকে ব্রহ্মবতী দেবী এরকম খারাপ কাজ করায়, কি দুটো খুলে ফেলে, আর আমাদেরকে জড়িয়ে ধরে তারপর ল্যাংটা করে লিঙ্গটা আমার ভিতর প্রবেশ করায়, কি বলে বীর্যগুলো যদি আমার মুখ ভিতরে ঢুকাই, তাহলে বলে আমার বলে ওনার মতো ক্ষমতাশীল হতে পারবো, লিঙ্গটা আমার মুখের ভিতরে ঢুকাই দিত। তারপর অনেক খারাপ কাজ করতো আমার জন্য, কিছু ভালো খারাপ লাগতো এগুলো, আমার ওনার লিঙ্গটা আমার মুখের ভিতরে ঢুকাই দিত। আমি কষ্ট পেতাম অনেক, আমার পিছন দিয়ে ঢুকাই দিত, কিন্তু আমার অনেক কষ্ট পেতাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার নাম কি? অর্পণধর। অর্পণধর। আচ্ছা, তুমি সাম্প্রতিক আমাদের একজন ইসকন চট্টগ্রামের গৃহস্থ কাউন্সিলের একজন প্রধান সদস্য বলরাম করুণা প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছো, যে লিখিতভাবে এবং ভিডিও আকারে দিয়েছো, এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং ভক্তি প্রিয়ঙ্গদাদার গোস্বামী মহারাজ, চারুচন্দ্র প্রভু, এদেরকে তুমি তোমার সাথে চিন্ময় কৃষ্ণ প্রভুর সাথে কোনো ধরনের শারীরিক নির্যাতন করেছে তোমাকে, সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছো। হ্যাঁ, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি সত্য সত্য কথাগুলো বলবা, ঠিক আছে? তুমি কি শারীরিক ভাবে সুস্থ আছো? হ্যাঁ। মানসিক ভাবে সুস্থ আছো? হ্যাঁ। আচ্ছা, তুমি গুরুকুলে কখন থেকে জয়েন করেছো? 2017। 2017 নাকি 16? 17। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চিন্ময়কৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে বলো তো, যে চিন্ময়কৃষ্ণ বাবু তো একজন ব্রহ্মচারী এবং পণ্ডিত ধামের অধ্যক্ষ, তোমার সাথে কি ঘটনা হয়েছে? আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে দিত, নিয়ে গিয়ে মানে যে কাজ সমকামিতা বলে সেটা করে। তো সমকামিতা মানে কি? এটা কি ধরনের মানে যৌন কাজ বলে। কিভাবে করতো? বলতো যে এদিকে এটা চুমু এরকম। তোমাকে কি, তোমার সাথে কি এই, অর্থাৎ আমি তোমাকে সরাসরি বলি, যেহেতু তোমার বয়স কত এখন? 16 বছর। হ্যাঁ, তো তোমার সাথে প্রথমে কখন, একদম প্রথম কোন দিন বা কত মাস আগে এই ঘটনাটা ঘটেছে? 2 মাস আগে। মানে পুনরুদ্ধাম থেকে বের হওয়ার 2 মাস আগে? হ্যাঁ। হ্যাঁ। উনি কিভাবে ডাকতো তোমাকে? কখন, বা রাত্রে ডাকতো নাকি দিনে ডাকতো? রাত্রে। রাত্রে ডাকতো। রাত কয়টা বাজে?
ধরেন 9টা 9:30 9টা 9:30 বাজে। হ্যাঁ, ডেকে তোমাকে কি বলতো প্রথমে? বলতো মানে মেসেজ টেসেজ করতে বলতো। কিরকম ভাবে মেসেজ করতা? মানে হাত পা গুলো মানে মেসেজ করতাম, করে তারপর বলতো যে ওই যে এরকম ওনার পরনে কি থাকতো? গামছা। গামছা থাকতো। তোমার পরনে কি থাকতো? আমার পরনে কাগজ ছিল যে। ধুতি কাপড়, অর্থাৎ এই তোমাদের গুরুগুলোর ড্রেসটা থাকতো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তখন তোমাকে কিভাবে মেসেজ করতে বলতো? না এমনি বলতো, হাত পা গুলো যেগুলো কামড়াচ্ছে মেসেজ করতে বলতো, তারপর বলতো যে এদিকে আয়, হলে আমার এই ধরে শপথ কর বলতো যে। কি ধরে? আমার কবচ টবচ ধরে কবচ ধরে শপথ করে কি বলতো? শপথ করে কি বলতো? হলে তুই আমার সাথে এগুলো করতেছ তো এগুলো কাউকে বলবি না। এগুলো মানে কোনগুলো কি করতো? মানে যে খারাপ কাজগুলো করতো সেগুলো কাউকে যেন না বলতে বলতো। আচ্ছা আচ্ছা। খারাপ কাজগুলো কি তুমি কি ওকে করতা নাকি ও তোমাকে করতো? ও আমাকে করতো। তোমাকে করতো না? মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম? আমার সাথে 2বার হয়েছে। 2বার হয়েছে না? আচ্ছা, যদি তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণস্বরূপ, হ্যাঁ, তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, এখন তুমি বলবা যে কখনো তুমি কি ওকে করেছো, বা তোমার জননেন্দ্রিয়ের মধ্যে মানে অর্থাৎ ধরেছে কখনো ও? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার সাথে এই যে এই এই অবৈধ কর্মগুলো ঘটেছে, তুমি কি আর স্থানীয় কোনো ভক্তদেরকে জানিয়েছো? হ্যাঁ আমি জানিয়েছিলাম তিরুকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তিরুপতি প্রভুকে জানিয়েছো, অর্থাৎ তিরুপতি প্রভু তখন পুণ্যের ধামে ছিল। ধামে ছিল। তখন তিরুপতি প্রভু কি বলেছে তোমাদেরকে? বলছো এগুলো আমি জানি না, আমি এরকম শুনি না শুনিয়া। তারপর অনেকদিন ধরে এরকম বলতেছে উনি আমাকে বলতে সত্যি এগুলো কিভাবে জানাচ্ছে। আমি একবার মানে শিক্ষকতার কথা বলতেছে একটুকুর মধ্যে শুনেছিলাম। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে তোমরা কোথায় গিয়েছো? রংপুর চলে গিয়েছো। হ্যাঁ। মহারাজকে সমস্ত কিছু বলেছো। হ্যাঁ। আমাকে যে কথাটা বলছো সেম কথাটা কি মহারাজকে বলেছো? হ্যাঁ। হঠাৎ উনি আমাকে এসে বলে কি, তো ভাগবতম নেই, একটা ভাগবতম নেয়। তারপরে কি হয়েছে, ভাগবতম নিয়েছি। তারপরে বলেছে কি ওনার গিয়েছিল কবচ ছিল, কবচ ছোঁয়াছে আমাকে, স্বর্ণের কবচ ছিল নৃসিংহদেবের। তারপর বলছে ভাগবতম শুয়ে বল আর আমার কবচ শুয়ে বল। তা আমি কবচ শুয়েছি। তারপর উনি বলা স্টার্ট করেছে আর কি, তোর যদি এখানে থাকতে চাস, হ্যাঁ, তোর আর কি সিঁদুরের সঙ্গে এই ধরনের সমকামিতা করতে হবে। এই বিষয়গুলো উনি আমাকে বলেছিল। এখনবার উনি আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতো, আমার মঙ্গল আরতিতে গামছা পরে উনি কোথায় চলে যেত? আমি তো মঙ্গল আরতি দিতাম শিব মন্দিরে, শিব মন্দিরে সেবা করতাম। উনি ওইখানে চলে যেত মঙ্গল আরতিতে, গামছা পরে ওইখানে চলে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করার জন্য, হ্যাঁ, কি হয়েছে, কাজ কি হয়েছে, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো উনি আমাকে সবসময় বলতো। তারপরে ওনাকে আমি বলতে না পারতে লাস্টে বলেছিলাম কি, আমি বলছিলাম আমি পারবো না এগুলো, এই ধরনের বিষয় নিয়ে আমার কিছু বলবেন না। তাও আমার বিরক্ত করতো। এরপর পরে দেখি নতুন একটা লং বিল্ডিং হয়েছে, ওই বিল্ডিং উনি চলে গিয়েছে। কারণ উনি চলে যাওয়ার পরে কি হয়েছে, সিদ্ধরপুর পদ্মা ভবনে রয়ে গেছে, মানে পুরোনো যে জায়গাটা ছিল ওই জায়গাতে রয়ে গেছে। এখন ওনাকে নিয়ে গেছে কোথায়, ওই লং বিল্ডিংয়ে, বা আমার থেকে দূরত্ব রাখার জন্য। এরপর পরে প্রায় উনি যখন এখানে চলে গিয়েছে আমি আর বিল্ডিংয়ে যাইনি কখনো। আর পরবর্তীতে একদিন আমি অসুস্থ হয়েছিলাম, অসুস্থ হওয়ার পরে তারপরে এখানে গিয়েছি। এরপর পরে তাও উনি আমাকে ডাকতো ম্যাচ করার জন্য, ম্যাচ করার জন্য ডাকতো, তখন আমি যেতাম না। এরপর পরে উনি আমার খুব ক্রোধ, বা আমার সাথে কথা বলতো না, হ্যাঁ। তারপরে এক ভক্তকে তারপরে আমাকে ঠ্যাস মারামারি করতো, অনেক ধরনের ঠ্যাস দিত। তারপরে এরপর পরে ওনার সাথে আমার খুব ভালো একটা ঘনিষ্ঠ ছিল না, বা ওনার সঙ্গে কথা হতো না। এরপর পরে আমি কিছুদিন যাবত রাধাষ্টমীর আগেই আমার মন মানসিকতা একটু ভালো ছিল না, খুব খারাপ হয়ে গেছে। কারণ ওনাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে খুব খারাপ ধরনের চরিত্র, এই বিষয়গুলো নিয়ে মানে দেখে শুনতে কী হয়েছে, আমার মাথা মানে পুরো নষ্ট হয়ে গিয়েছে। আবার কী হয়েছে, আমি বলেছিলাম কি আমি এখান থেকে চলে যাব। তারপরে আমি বলছি আমি রাধাষ্টমীর পরেই চলে যাব, এরকম বলে রাধাষ্টমী গেল। এরপর আমি ধামে ছিলাম। এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা, এই যে গুরুকুলের বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ, জঘন্যতম অপরাধ কিন্তু এগুলো সমস্যাগুলো। এই যে গুরুকুলের এতগুলো ছেলে বা নিউ ছেলে,
অনেক ছোট ছোট ছেলে, এদের উপরে যে এত ধরনের নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ, এগুলো ধামের কোনো একটা ভক্ত লক্ষ্য করলেও কিন্তু এরা কি করে না, হ্যাঁ, এগুলোর উপর কোনো জোর দেয় না, ওরা চেয়ে থাকে। কারণ ধামের মধ্যে যে ভক্তগুলো আছে ওগুলো হচ্ছে পদের লালসায় সবাই ওরা মোহিত হয়ে গেছে, ওদেরকে পদ দিবে দেখারিতে সেবা করাচ্ছে, মানে সারাদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা 8টা 9টা পর্যন্ত সেবা করে। এরপরে ওরা রুমে যাচ্ছে, মানে ওদের কাছ থেকে আমি যেগুলো শুনেছি সেগুলো বলতেছি। ওরা রুমে যাচ্ছে, এরপর রুম থেকে গিয়ে কি হচ্ছে ডেকে নিয়ে আসতেছে, আবার কোথায় চিন্ময়পুর রুমে ডেকে নিয়ে এসে কি করায়, মেসেজ করায়। তারপরে ওখানে নানা ধরনের কথা বলে, খারাপ কথা, যে এই ধরনের কথা বলে যে তোদের কাপড় খুলে ফেল, হ্যাঁ, এগুলো কাপড় কিছু বলবি না, এই ধরনের বিষয় নিয়ে বলতো ছেলেদের। আর ছেলেরা কি করতো, এই বিষয়গুলো আমাদেরকে বলতো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাজি উঠছে যে এটা না আমি তো সাউন্ড কোনো কারণ নাই, এটা